শ্রীরামকৃষ্ণ ভাবতরঙ্গের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্কের নাম স্বামী অদ্বৈতানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ লীলা পার্ষদবৃন্দের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, এমনকি ঠাকুরের চেয়েও বয়সে বড় ছিলেন, যার জন্য ঠাকুর তাকে বুড়ো গোপাল বা মুরব্বী আখ্যা দিয়েছিলেন এবং রামকৃষ্ণ সংঘে তিনি গোপালদা বা বুড়ো গোপালদা নামে পরিচিত। তার জন্ম তারিখ ও তিথি সম্পর্কে কোনো তথ্য না পাওয়া গেলেও 1828 খ্রিস্টাব্দের কোনো এক শুভ তিথিতে অধুনা দক্ষিণ 24 পরগনার রাজপুর জগদ্দল গ্রামে তাঁর আবির্ভাব হয়। বেলুড় মঠ ও তাঁর অন্যান্য শাখা কেন্দ্রগুলিতে ভাদ্র মাসের কৃষ্ণা বা অঘোর চতুর্দশী তিথি তাঁর পুণ্য জন্মতিথি রূপে পালিত হয়ে থাকে। সেই অনুসারে আজ তাঁর শুভ জন্মতিথি। পূজ্যপাদ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল গোপালচন্দ্র ঘোষ, পিতার নাম শ্রী গোবর্ধন ঘোষ, মায়ের নাম জানতে পারা যায় না। গোপালদার বাল্যলীলা সম্পর্কে বিশেষ কিছুই পাওয়া যায় না, তবে তিনি বিবাহিত ছিলেন এবং কলকাতার চীনা বাজারে সিঁথির ব্রাহ্ম ভক্ত বেণীমাধব পালের একটি বুরুশ ম্যাটিং, পাপোশ ইত্যাদির দোকান ছিল। সেই দোকানের তিনি কর্মচারী ছিলেন। মাঝে মাঝে তিনি বেণীপালের গৃহে রাত্রিবাস করতেন। বেণীপাল ব্রাহ্ম হলেও তাঁর গৃহে মাঝে মধ্যে উৎসব করাতেন এবং সেই উপলক্ষে শ্রীরামকৃষ্ণকে নিজ ভবনে তিনি আমন্ত্রণ করে আনতেন। এইখানেই কথামৃত অনুসারে গোপালদা 1875 খ্রিস্টাব্দে ঠাকুরকে প্রথম দর্শন করেন। এরপর তাঁর স্ত্রী বিয়োগের পর শোকসন্তপ্ত গোপালদার মনে তীব্র বৈরাগ্য আসে এবং তাঁর বন্ধু সিঁথি নিবাসী শ্রী মহেন্দ্র কবিরাজ, যিনি সেই সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করতেন, তাঁর সহায়তায় তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে উপস্থিত হন। দক্ষিণেশ্বরে প্রথম দর্শনে তাঁর শোক বিশেষ উপশম না হলেও দ্বিতীয় দর্শনে তিনি ঠাকুরকে পেলেন তাঁর ব্যথার ব্যথী রূপে, আর তাঁর মুখে অবিরাম ভগবতী কথা শুনে ও তাঁর বৈরাগ্যে অনুপ্রাণিত হয়ে তিনি জানলেন এই সংসার রূপ মায়ামরীচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র মহৌষধি। এই দক্ষিণেশ্বরেই ঠাকুর তাঁকে বিশেষ কৃপা করে তাঁর শ্রীচরণে আশ্রয় দিয়েছিলেন, আর গোপালদাও শ্রীরামকৃষ্ণ সমীপে নিজেকে সঁপে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরে একদিকে শ্রীরামকৃষ্ণের সেবায় তিনি যেমন নিযুক্ত থাকতেন এবং শ্রী শ্রী মায়ের সেবায় এবং তার দৈনন্দিন কার্যেও সাহায্য করতেন, মাও গোপালদার প্রতি নির্ভরশীল ছিলেন এবং নিঃসংকোচে তাঁর সাথে কথা বলতেন। বিশেষ করে ঠাকুরের অসুখের সময় শ্যামাপুকুরে এবং পরবর্তীতে কাশীপুরে গোপালদাই মাকে ঠাকুরের সেবায় সহায়তা করতেন। বাজার করা, ঠাকুরের খাবার প্রস্তুত করতে সাহায্য করা প্রভৃতি কাজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন বলে ঠাকুর তাঁর সেবা পছন্দ করতেন ও নরেন্দ্রনাথ, রাখালচন্দ্র প্রভৃতি গুরুভাইদের কাছেও তিনি ছিলেন বিশেষ নির্ভরযোগ্য। এই কাশীপুরেই একটি বিশেষ ঘটনা উল্লেখযোগ্য। 1886 খ্রিস্টাব্দের শুরুতেই ঠাকুর তখন খুবই অসুস্থ, কাশীপুরে আছেন। সে সময় গঙ্গাসাগর মেলা শুরু হবে। গোপালদার বিশেষ ইচ্ছা তিনি কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যেসব সাধুরা উপস্থিত হয়েছেন তাদের তিনি গেরুয়া এবং রুদ্রাক্ষের মালা দেবেন। তাঁর এই ইচ্ছার কথা ঠাকুর জেনে নির্দেশ দিয়েছিলেন যে সেখানে উপস্থিত ঠাকুরের সেবায় নিযুক্ত যে 11 জন ত্যাগী পার্ষদগণ, তাদের থেকে উচ্চ ত্যাগী আর কে হতে পারে, তাই তাদের দিলে বরং বেশি ভালো হবে। তখন সেই বস্ত্র, রুদ্রাক্ষের মালা ঠাকুর নিজের হাতে নরেন্দ্রনাথ, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল অর্থাৎ গোপালদা, কালী ও লাটুর হাতে তুলে দিলেন
আরেকটি গেরুয়া ছিল যা তিনি পরে ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের হাতে তুলে দিয়েছিলেন। রামকৃষ্ণ সংঘ গঠনে এটি ছিল একটি স্মরণীয় ঘটনা, কারণ ওই ঘটনার মধ্যেই ভাবী ত্যাগী সংঘের অমোঘ বীজ নিহিত ছিল। ওই বছরই 16ই আগস্ট কাশীপুরে শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করলেন। গৃহহীন এবং আত্মীয় স্বজনহীন গোপালদার একমাত্র আশ্রয়স্থল শ্রীরামকৃষ্ণ ও তাঁর ভক্তবৃন্দ। এরপর যখন নরেন্দ্রনাথের নির্দেশে বরানগর মঠ স্থাপন হল, তিনি ছিলেন সেই মঠের প্রথম বাসিন্দা। এখানেই তিনি আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেন এবং তাঁর নাম হয় স্বামী অদ্বৈতানন্দ। মঠবাসীদের মধ্যে সবার চেয়ে বৃদ্ধ অদ্বৈতানন্দজি শারীরিকভাবে খুবই সচল ছিলেন। একদিকে যেমন ছিল তাঁর তীব্র তপস্যা, অন্যদিকে ছিল মঠ বাসকালে মঠের দৈনন্দিন কার্যে সাহায্য করা। সেটি বরানগর মঠ, আলমবাজার মঠ বা বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানবাড়ি হোক বা আজকের বর্তমান বেলুড় মঠ, সর্বত্রই একই চিত্র দেখা যেত। বিশেষ করে যখন সবেমাত্র বেলুড়ে নতুন মঠ তৈরির জন্য জমি কেনা হয়েছে। মঠের নতুন সংগৃহীত ভূমিতে আগে নৌকা ও জাহাজ সংস্কার হতো বলে তা তখন বড়ই বন্ধুর ছিল এবং গৃহ নির্মাণ করে বাস করার অনুপযুক্ত ছিল। গোপালচন্দ্রের প্রথম কর্তব্য হল শ্রমিকের সাহায্যে ভূমি সমতল করা। তিনি এই কর্মকে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারের ভিত্তি ও তপস্যারূপেই গ্রহণ করেছিলেন। দুপুরবেলা মঠে আহার করতে গেলে যাতায়াতে অনেকটা সময় নষ্ট হয় দেখে তিনি কার্যস্থলেই খাবার এনে খেতেন। এরূপে তাঁর একনিষ্ঠ পরিশ্রমের সুদৃঢ় ভিত্তির উপরই রামকৃষ্ণ সংঘের প্রথম স্থায়ী মঠ গড়ে ওঠে। বেলুড় মঠ তৈরির পর তাঁর প্রধান কর্মক্ষেত্র ছিল সবজি বাগান। মঠ নির্মিত হলেও দৈনন্দিন অভাব তখন যথেষ্ট ছিল, সুতরাং খাদ্য উৎপাদনও একান্ত প্রয়োজন ছিল। এই প্রসঙ্গে লাটু মহারাজ একদিন বলছেন, আরে বুড়ো গোপালদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি জুটত না। সবজি বাগান করতে বুড়ো গোপালদাকে কতই না খাটতে হয়েছে। এছাড়াও মঠে বাবুরাম মহারাজের অনুপস্থিতিতে তাঁকেই স্বহস্তে ঠাকুর পূজা করতে হতো। তার অন্যতম কার্য ছিল গো সেবা। এই সব কার্য তিনি যখন করতেন তখন তার অনেক বয়স। শ্রী শ্রী মা ও স্বামীজির প্রতিও ছিল তার অগাধ ভক্তি ও শ্রদ্ধা। স্বামীজির আদেশে তিনি বৃদ্ধ বয়সে লঘু কৌমুদী পড়তে আরম্ভ করেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর তিনি তার অছি পরিষদের অন্যতম সদস্য হন। অন্যান্য গুরুভাইদের মতো গোপালদাও তীর্থ দর্শন ও তপস্যায় বের হন বিভিন্ন সময়ে। 1886 খ্রিস্টাব্দে কাশীপুরে থাকাকালে তিনি একবার তীর্থে গিয়েছিলেন। এরপর 1888 খ্রিস্টাব্দে কেদার ও বদ্রিক আশ্রম, 1890 খ্রিস্টাব্দে হরিদ্বারে কুম্ভ মেলায়, 1894 থেকে 96 খ্রিস্টাব্দে কাশীতে তপস্যায় মগ্ন ছিলেন। তিনি শ্রী শ্রী মাকে নিয়ে গয়াধামে যান। এছাড়া কেদারনাথ হতে কন্যাকুমারী ও দ্বারকা হতে কামাখ্যার প্রধান তীর্থস্থানগুলি ভ্রমণ করেন। 1899 সন থেকে 1901 সনের মার্চ মাসের পূর্বে কোনো এক সময়ে বাংলাদেশ ভ্রমণ করেন। বয়সে বৃদ্ধ হবার দরুন তিনি সেবাকার্যে অংশ না নিলেও স্বামীজি প্রবর্তিত এই সেবাযোগের প্রতি তাঁর ছিল গভীর নিষ্ঠা। দীর্ঘ ব্যায়ামাদির ফলে গোপালদার শরীর মোটের উপর ভালোই ছিল। দেহত্যাগের কিছুদিন আগে তিনি পেটের অসুখে ভুগছিলেন। 1909 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর বেলুড় মঠে 81 বছর বয়সে তিনি দেহরক্ষা করেন। তার এই উপদেশই ছিল, প্রভু আমাকে দেখিয়ে দিয়েছেন যে তিনি সকলের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন, অতএব কাকেই বা দোষ দিই আর কারই বা সমালোচনা করি। এই উপদেশ তিনি তাঁর সমগ্র জীবনী দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন।
আজ এই মহাপুণ্য লগ্নে তাঁর শ্রীচরণে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম।